কেমন আছো তোমরা সবাই? চলে এসেছি আমরা নতুন একটা আমাদের ফিগার অফ স্পিচেস সিরিজের নতুন একটা ভিডিওতে। তো আগের ভিডিওতে তোমরা যারা এখনও দেখোনি তারা অবশ্যই আগের ভিডিওগুলো দেখে নেবে। তো আমরা কি আলোচনা করেছিলাম? আমরা ফিগার অফ স্পিচ কিভাবে করব, টাইপস কী ছিল সেগুলো সম্পর্কে দেখেছিলাম, এবং তার সাথে আমরা সিমিলারিটির ওপর বেস করে কতগুলো ফিগার অফ স্পিচ হয় সেগুলো সম্পর্কে আমি কিন্তু আলোচনা করেছিলাম। তো যারা এখনও দেখোনি তাড়াতাড়ি তোমরা কিন্তু ভিডিওটা দেখে নাও, এবং তোমাদের জন্য অবশ্যই কিছু আমি প্র্যাকটিসের জন্য দেবো, সেগুলো কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাবে। আর যার সবগুলোর অ্যান্সার রাইট হবে অবশ্যই তার কমেন্টটিকে আমি পিন করে দেবো কমেন্ট সেকশানে, ঠিক আছে? তো কী তোমাদের করতে হবে, জাস্ট শুধু তোমরা আইডেন্টিফাই করবে, ঠিক আছে, যে সেন্টেন্সগুলো কোন টাইপের ফিগার অফ স্পিচ। ওকে, যেমন দেখো এখানে আমি দিয়েছি অনেকগুলো এক্সাম্পল, যেমন ও মাই লিভস লাইক আ রেড রেড রোজ ফ্রম আ রেড রেড রোজ বাই রবার্ট বার্নস। তারপরে দেখো রয়েছে অ্যান্ড আই ওয়ান্ডার লোনলি অ্যাজ এ ক্লাউড ফ্রম আই ওয়ান্ডার লোনলি অ্যাজ এ ক্লাউড বাই উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। তারপর দেখো রয়েছে হোপ ইজ দ্য থিং উইথ ফেদার্স ফ্রম হোপ ইজ দ্য থিং উইথ ফেদার্স বাই এমলি ডিকিনসন। তারপর ডাজ ইট ড্রাই আপ লাইক আ রেজিন ইন দ্য সান ফ্রম হার্লেম বাই ল্যাংস্টন হিউজেস। তারপরে দ্য ফগ কামস অন লিটল ক্যাট ফিট ফ্রম ফগ বাই কার্ল স্যান্ডবার্গ। তারপর নেক্সট লাইফ ইজ লাইক আ বক্স অফ চকোলেটস। তারপরে অল দ্য ওয়ার্ল্ড ইজ আ স্টেজ উইলিয়াম শেক্সপিয়ার অ্যাজোলাইগের থেকে নেওয়া হয়েছে। এই লাইনগুলো কিন্তু ভালোভাবে করে পরীক্ষা কিন্তু কোয়েশ্চেনের সম্ভাবনা খুব বেশি। তারপর আই অ্যাম আ গোল্ড মাইন সিলভিয়া প্লাথ লেডি লাজারাস। তারপর ডেথ ইজ লাইক অর্থাৎ ডেথ ইজ আ লং কোয়াইট স্ট্রিট ল্যাংস্টন হিউজেস ডেথ। তারপরে হার স্মাইল ওয়াজ লাইক দ্য সান। ঠিক আছে, তাহলে এই 10টা তাড়াতাড়ি তোমরা কমেন্ট সেকশানে করে পাঠিয়ে দাও, ঠিক আছে? যার অ্যান্সার রাইট হবে কমেন্ট সেকশানে তার কমেন্টটা আমি পিন করে দেবো, ঠিক আছে? আচ্ছা, আজকে আমরা কি করবো দাদা? আজকে আমরা অ্যাসোসিয়েশন নিয়ে আলোচনা করব, ঠিক আছে? চলো শুরু করি। ওকে, দেখো অ্যাসোসিয়েশন মানে সবসময় ভাববে যে যখন তুমি কোনো একটা অ্যাকচুয়ালি ওয়ার্ড বা ফ্রেজ ব্যবহার করো, যখন অন্য কোনো বিষয়কে যখন রেফার করো। চলো আগে একটু বলি। দেন ফার্স্ট হচ্ছে আমাদের মেটোনিমি। চলো মেটোনিমি কাকে বলে একটু বলি তোমাদের। দেখো ডেফিনেশন কি, দ্য সাবস্টিটিউশন অফ ওয়ান ওয়ার্ড অর ফ্রেজ, কোনো একটি ওয়ার্ড বা কোনো একটা ফ্রেজের সাবস্টিটিউশন মানে একটা বলতে পারো বিকল্প কোনো একটা শব্দ ব্যবহার করছি উইথ অ্যানাদার লুজ রিলেটেড ওয়ার্ড বা ফ্রেজ, কোনো একটা লুজ রিলেটেড বা ক্লোজ রিলেটেড ওয়ার্ড বা ফ্রেজকে বোঝাতে। যেমন এক্সাম্পল, দ্য হোয়াইট হাউস ইস্যুজ আ স্টেটমেন্ট। এখানে দেখো সাদা বাড়ির কথা বলা আছে, তাহলে এখানে কি হোয়াইট হাউস বলতে শুধু সাদা বাড়ির কথা বলা আছে? না, এখানে হোয়াইট হাউস বলতে আমেরিকার প্রেসিডেন্ট যে বাড়িটায় থাকে সেই বাড়িটা কিন্তু হোয়াইট হাউস হিসেবে রিপ্রেজেন্ট করা হচ্ছে, ঠিক আছে? তাহলে বুঝতে পারছো? ওকে, তারপর দেখো আমাদের নেক্সট হচ্ছে সিনেকডক। চলো আগে ডিফারেন্সটা পড়ে নিই। আর টাইপ অফ মেটোনিমি, অর্থাৎ মেটোনিমির একটি টাইপ হচ্ছে আমাদের সিনেকডকি, ওয়ার যেখানে কি হয় আ পার্ট অফ সামথিং, এটা কিন্তু মাথায় রাখবে, আ পার্ট অফ সামথিং, যখন কোনো একটা জিনিসের কোনো একটা অংশ পার্ট। ওকে, তখন যেমন ভাবো হুইল, হুইল কার থাকে? চার চাকার থাকে, তাই না? তাহলে হুইল এমন যে একটা কারকে রিপ্রেজেন্ট করতে, এটা হচ্ছে মেটোনিমি। সামথিং ইজ ইউজ টু রিপ্রেজেন্ট দ্য হোল আর ভাইস ভার্সা, যখন কোনো একটা সম্পূর্ণ জিনিসটাকে যখন কোনো একটা পার্টের মধ্যে দিয়ে যখন তুমি সম্পূর্ণ জিনিসটাকে রিপ্রেজেন্ট করো তখন সেটা হচ্ছে আমাদের সিনেকডক। যেমন এক্সাম্পল, অল হ্যান্ডস অন ডেক, সমস্ত হাত ডেকের ওপর। তাহলে হাত কার? মানুষের শরীরে রয়েছে, আমাদের একটা পার্ট শরীরে, তাই না? তো এই হাত অ্যাকচুয়ালি গোটা হোল বডিটাকে রিপ্রেজেন্ট করছে। ওকে, তারপর দ্য পেন ইজ স্ট্রঙ্গার দ্যান আ শর্ট। তারপর নাইস হুইলস, এই যে হুইলস, হুইলস কার থাকে? চার চাকার থাকে বা কারের থাকে, তার কিন্তু হুইলস এখানে কারকে রিপ্রেজেন্ট করছে, হুইলস মিন দ্য হোল কার। তারপর সি হ্যাড মাউথস টু ফিট, মাউথ মিন হাংরি ফ্যামিলি মেম্বার্স অর পিপল, তাহলে মাউথ বললে এখানে হাংরি ফ্যামিলি মেম্বার্সের কথা বলা হচ্ছে। তারপরে চেক ইউর হেড কাউন্ট, হেড মিনস এখানে আ হোল পার্সনকে বোঝানো হচ্ছে, ঠিক আছে? এবার তোমাদের মনে অনেকে কনফিউশন থাকতে পারে যে দাদা মেটোনিমি আর সিনেকডকির মধ্যে ডিফারেন্স কি? কারণ সিনেকডকি তো আমাদের মেটোনিমির একটা টাইপ। চল বলি, while both are figures of speech এবং উভয় হচ্ছে ফিগার অফ স্পিচ, দ্যাট সাবস্টিটিউট ওয়ার্ড অর ফর অ্যানাদার, কোনো একটা বিকল্প শব্দ অন্য কোনো একটা শব্দকে বোঝানোর জন্য সিনেকডয় কী করে? সিনেকডকি হচ্ছে ইউজেস আ ফিজিক্যাল পার্ট ফর দ্য হোল, কোনো একটা ফিজিক্যাল পার্টকে রিপ্রেজেন্ট করে বড় কোনো জিনিসকে রিপ্রেজেন্ট করার ক্ষেত্রে। আর হোয়ারাস মেটোনিমি ইউজেস আ ক্লোজ রিলেটেড কনসেপ্ট অর অবজেক্ট, আর মেটোনিমি যে একটা ক্লোজ রিলেটেড কনসেপ্ট বা অবজেক্টকে রিপ্রেজেন্ট করে। ইনফ্যাক্ট এমনকি সিনেকডকি ইজ কনসিডার্ড আ স্পেসিফিক সাব টাইপ অফ মেটোনিমি, এবং সিনেকডকি হচ্ছে মেটোনিমির একটা টাইপ, ঠিক আছে?
ক্লিয়ার? চলো এবার আমরা নেক্সট আমাদের যাই ট্রান্সফার এপিথেট। দেখো এটা প্রচণ্ড ইজি। দেখো সবার আগে আমাদের জানতে হবে এপিথেট মানে কি। এপিথেট হচ্ছে অ্যাডজেক্টিভ, ঠিক আছে? অ্যাডজেক্টিভ মানে তোমরা সবাই বাচ্চাবেলায় পড়েছো, যেখানে নাউন বা প্রোনাউনের দোষ অংশ সম্পর্কে বলা হয়ে থাকে, তাই না? তাহলে সেটা কী হয়ে গেছে, ট্রান্সফার্ড হয়ে গেছে, মানে পরিবর্তিত হয়ে গেছে। চলো আগে ডেফিনেশনটা পড়ে নিই। আর ট্রান্সফার্ড এপিথেট ইজ এ ফিগার অফ স্পিচ ওয়ার যেখানে ডিসক্রাইবিং ওয়ার্ড বা অ্যাডজেক্টিভ, যেখানে কোনো ডিসক্রাইবিং ওয়ার্ড বা অ্যাডজেক্টিভ শিফটেড ফ্রম দ্য পার্সন অর থিং, মানে পার্সন বা থিংয়ের কাছকে শিফটেড হয়ে যায়, ইট লজিক্যালি বিলংস টু অ্যান্ড অ্যাটাচ টু আ ডিফারেন্ট নাউন ইন দ্য সেম সেন্টেন্স। এবং ওই সেন্টেন্সে যদি অন্য কোনো নাউন বা অন্য কিছু বিষয়কে যখন রিপ্রেজেন্ট করছে তখন হচ্ছে ট্রান্সফার। যেমন এক্সাম্পল স্লিপলেস নাইট, দেখো রাত্রিটাকে স্লিপলেস না, তাহলে স্লিপলেসটাকে আমরা আমরা ঘুমাইনি তার জন্য আমরা বলছি স্লিপলেস নাইট, তাই না? তাহলে দেখো এখানে অ্যাডজেক্টিভটা কি স্লিপলেস, কিন্তু দেখো আমাদের খেতে বসার কথা ছিল কিন্তু নাইটের আগে বসছে, তাই জন্য এটা হয়ে গেল ট্রান্সফার এপিথেট। তারপরে লোনলি স্ট্রিট, দেখো রাস্তাটা কি লোনলি না, আমরা একা যাচ্ছি বলে লোনলি, তাই না? আমরা লোনলি ফিল করছি, কিন্তু রাস্তাকে আমরা বলছি লোনলি স্ট্রিট, তাই না? তাহলে অ্যাডজেক্টিভ কেমন করে ট্রান্সফার হয়ে গেছে। তারপরে রেস্টলেস সি, ঠিক আছে, বিশ্রামহীন সমুদ্র, দেখো আমরা বিশ্রামহীন, আমরা সমুদ্রকে বলছি বিশ্রামহীন। তারপর অ্যাংজাস সাইলেন্স, উদ্বিগ্ন সাইলেন্স, ঠিক আছে, আমরা উদ্বিগ্ন রয়েছি আর সাইলেন্সটাকে আমরা বলছি উদ্বিগ্ন সাইলেন্স। তারপর দ্য ওয়ারি উইন্টার, ওয়ারি মানে ক্লান্ত, ক্লান্ত শীত, দেখো ক্লান্তটা কি, ক্লান্তটা তো আমরা, তাই না? কিন্তু দেখো ওয়ারি এই অ্যাডজেক্টিভ কার আগে বসছে, আমাদের উইন্টারের আগে বসছে, তাই জন্য এটা হয়ে গেল ট্রান্সফার এপিথেট। তাহলে মনে থাকবে এপিথেট মানে অ্যাডজেক্টিভ, সে অ্যাডজেক্টিভটা যখন কোনো ব্যক্তি বা কোনো জিনিসে যেখানে বসার কথা সেখানে না বসে অন্য কোনো কোরিলেটেড কোনো বিষয়ের আগে যদি বসে তখন সেটা কী বলবো, তখন সেটাকে আমরা বলবো ট্রান্সফার এপিথেট। ওকে চলো এবার আমাদের নেক্সট হচ্ছে অ্যালিউশন। অ্যালিউশন খুব সোজা, ঠিক আছে? অ্যালিউশন মানে সবসময় মনে রাখবে যে দেখবে আমরা যখন কোনো বাক্য ব্যবহার করে অতীতের কোনো ঘটনাকে যখন তুলে নিয়ে আসি, রিমাইন্ড দ্যাট অতীতের কোনো ঘটনাকে যখন আমরা তুলে নিয়ে আসি তখন সেটা অ্যালিউশন। যেমন দেখো ডেফিনেশন, আ ব্রিফ অ্যান্ড ইনডাইরেক্ট রেফারেন্স টু আ পার্সন, প্লেস, থিং অর আইডিয়া অফ হিস্টোরিক্যাল, কালচার আর লিটারি সিগনিফিকেন্স, যে কোনো হিস্টোরিক্যাল, কালচার বা লিটারি সিগনিফিকেন্স কোনো একটা আইডিয়া বা থিংকে যখন তুমি অতীত থেকে টেনে নিয়ে আসছো। এক্সাম্পল, হি ইজ আ রিয়েল রোমিও ইন দিস ওয়াইড ওয়ার্ল্ড, সে হচ্ছে সত্যিকারের রোমিও এই ওয়াইড ওয়ার্ল্ডে। তো রোমিও এটা কোথায় রয়েছে, আমাদের উইলিয়াম শেক্সপিয়ারের সেই খুব গুরুত্বপূর্ণ নাটক আমাদের রোমিও জুলিয়েটের মধ্যে রয়েছে, তাই না? তো ওখান থেকে নেওয়া হয়েছে। তাহলে দেখো এখানে উইলিয়াম শেক্সপিয়ার সেই নাটক থেকে নিয়ে আসে রোমিওকে, তাহলে এখানে অতীতটাকে ফুটিয়ে মানে অতীতটাকে টেনে নিয়ে আসা হচ্ছে, এটি হচ্ছে অ্যালিউশন। তারপরে সো ইডেন স্যাং টু গ্রিপ, এখানে ইডেন বলতে আমাদের সেই প্যারাডাইস লস্টে গার্ডেন অফ ইডেনের কথা বলা হচ্ছে। তারপর দেয়ার ফ্রেম দাই ফিয়ারফুল সিমেট্রি, এটা উইলিয়াম ব্লেকের দ্য টাইগার, এখানে অ্যাকচুয়ালি গড যে ক্রিয়েটার ওনাকে এখানে রিপ্রেজেন্ট করা হচ্ছে। তারপর মাইথোলজিক অ্যালিউশন, যেমন টু হেলেন বলতে এখানে গ্রিক মিথে সেই ট্রয়ের হেলেনের কথা রিপ্রেজেন্ট করা হচ্ছে। তারপর দেখো আমাদের রয়েছে ফ্রম দ্য লিউট অফ ইসরাফেল, ওকে, তো এখানে ইসরাফেল বলতে একটা অ্যাঞ্জেলিক সিঙ্গারের কথা বলা হচ্ছে, ফ্রম ইসলামিক ট্র্যাডিশন অ্যান্ড এডগার অ্যালেন পোস ওয়ার্ক। তারপর লিটারি অ্যান্ড হিস্টোরিক্যাল অ্যালিউশন, এপ্রিল ইজ দ্য ক্রুয়েলেস্ট মান্থ, তাহলে দেখো এখানে জিওফ্রে চসারের ক্যান্টারবারি টেলস থেকে নেওয়া হয়েছে। তারপর নেক্সট আমাদের মিড ওয়ে আপন দ্য জার্নি অফ আর লাইফ, তাহলে এখানে বিবলিক্যাল লাইফ স্প্যান অফ 70 ইয়ার্স, হাফ ইজ 35, তাই মিড ওয়ে বলতে এখানে বিবলিক্যাল যে লাইফ স্প্যান সেটাকে রিপ্রেজেন্ট করে, ঠিক আছে? মানে এক কথা অ্যালিউশন বলতে যখন অতীতে কোনো ঘটনাকে যখন তুমি তুলে নিয়ে আসো তখন সেটা অ্যালিউশন। ক্লিয়ার? চলো এবার আমি তাহলে কিছু তোমাদের অ্যাকচুয়ালি দিচ্ছি, এগুলো তোমরা তাড়াতাড়ি কমেন্ট সেকশনে জানাবে, ঠিক আছে? যার সবার আগে রাইট হবে আর যেগুলো আমরা শিখলাম তার কমেন্টটা কিন্তু পিন করে দেবো, ঠিক আছে? যেমন ফার্স্ট, দ্য প্লাউ ম্যান হোম আর প্লটস ইজ ওয়ারি ওয়ে, থমাস গুরুত্বপূর্ণ লাইন। তারপর অ্যান অ্যাংজাস সাইলেন্স হাং ওভার দ্য রুম, তারপর হি হ্যাড আ স্লিপলেস নাইট, তারপর উই আর গোয়িং থ্রু টায়ার্ড রোডস, তারপর সি ওয়াক ইন টু আ সাইলেন্ট রুম, তারপর নেক্সট হি ওপেন দ্য ওরিড লেটার, তারপরে রবিন উড অলসো কেম টু সেভ দ্য পুয়ার পিপল, তারপর ইউ ডোন্ট হ্যাভ টু বি উইলিয়াম শেক্সপিয়ার টু রাইট পোয়েট্রি, তারপর আই উইল বি ইউর রোমিও ইফ ইউ উইল বি মাই জুলিয়েট, তারপর ডোন্ট ওয়্যার দোজ বিগ রেড আয়রন ম্যান বুটস টু দ্য পার্টি, তারপর The Western Way was all aflame, the rhyme of the ancient manner by S.T. Coleridge. তারপর the farmer needed to bring on some hired hands, তারপর let's take my new wheels out for a spin, তারপর boots on the ground, তারপর the crowd, they lived a happy life, the snake trying to escape the pursuing stick, WWE Ross, তারপর we had a lazy afternoon, তারপর the city woke to a cheerless morning,
তারপর হার স্মাইল ওয়াজ লাইক মোনালিসা, তারপর হি ইজ আ রিয়েল আইনস্টাইন ইন ম্যাথ ক্লাস। ঠিক আছে, তো আজকে আমরা এতটাই পর্যন্ত রাখছি। আবার দেখা হবে আমাদের ডিফারেন্স আর কন্ট্রাস্টের উপর নির্ভর করে কত ধরনের ফিগার স্পিচ রয়েছে সেগুলো সম্পর্কে নেক্সট ক্লাসে দেখা হবে। ঠিক আছে, তো তোমরা কিন্তু ক্লাস মিস করো না, যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই তোমরা কিন্তু সাবস্ক্রাইব করে দাও। ঠিক আছে, ওকে, গুড বাই। তাহলে আজকে ক্লাসটা এখানেই রাখছি, চলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।